হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে আমার ব্লগে আমি কিছু আপু আর ভাইয়াদের নাম বলেছিলাম, তো আজকেও কিছু আপু ভাইয়াদের নাম বলবো। আমি লিস্ট করে নিয়েছি। তো যে আপু আর ভাইয়াদের নামগুলো বলা হচ্ছে না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ব্লগে বলার চেষ্টা করব। আর অনেক আপু ভাইয়ারা বলেছে যে আপু শালীনকে দেখাও না কেন। আসলে শালীন কিন্তু এখন স্কুলে থাকে, ও তেমন বেশি সময় পায় না। ও যখন বাসায় আসে তখন বিকেল হয়ে যায়, সেজন্য আর দেখানো হয় না। ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ব্লগে দেখার জন্য ওকে। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ওদেরকে স্কুলে দিয়ে। আমি যাব একটু রেস্টুরেন্টে নাস্তা করব, নাস্তা করে তারপর টুকিটাকি কিছু কেনাকাটা করতে হবে আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি নামগুলো বলবো আপু ভাইয়াদের, আর হচ্ছে আমি ইউটিউবের প্রথম টাকা দিয়ে আমি কি করব সেই কথাটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি যাচ্ছি রেস্টুরেন্টে। তো এই তো এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আমি এখানে অর্ডার করেছি রুটি চানায় আর দিয়েছি চা খাওয়ার জন্য। যেহেতু বাচ্চারা নেই, আমরা দুজনের জন্য খাবারটা অর্ডার করেছি। তো খাবারটা খেয়ে আমি যাচ্ছি এখন শপিংয়ে। তো শপিং থেকে টুকিটাকি কিছু কিনে নেব, তেমন বেশি কিনবো না, কারণ বাচ্চাদের যে জিনিসগুলো সব সময় লাগে সেই জিনিসগুলোই আমি কিনে নেব। তো এখন আমরা চলে এসেছি বাসার এরিয়াতে। এখন যাচ্ছি আমি বাসায় যেয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আর আপুদের নামগুলো বলে দেব। প্রথমে আমি বলে দেব হাবলি আইডি থেকে। হাবলি মেড আইডি থেকে আমাকে সব সময় বলে যে আমার মুখে ওনার নামটা শুনতে চায়। ওনার নাম হচ্ছে মামুন। এই তো ভাইয়া, তোমার নামটি বলে ফেললাম, আশা করছি তুমি খুশি হয়েছো। আর নেক্সট যে আপুর নাম বলবো জুবাইর আলী আপু নাকি ভাইয়া সেটা আমি সঠিক বলতে পারতেছি না, তবে তুমি ভাইয়া না আপু অবশ্যই আমাকে জানাবে। এই তো তোমার নামটিও বলে ফেললাম। আর এখন বলছি আর এক আপুর নাম এস এন নিজুম আইডি থেকে এসে আপুটাও আমার মুখে আপুর নামটা শুনতে চেয়েছে। এই তো আপু তোমার নামটাও বলে ফেললাম। আর এক আপুর নাম বলছি জাইনডুন আইডি থেকে আপু আমাকে সব সময় কমেন্ট করে, খুবই ভালো লাগে আপুর কমেন্ট পড়তে। আসলে সবার কমেন্টই পড়তে খুব ভালো লাগে। আর অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে যে আমার মুখে নামগুলো শুনলে তারা খুশি হয়। তো আপু ভাইয়ারা তোমরা কমেন্ট করে বলে দেবে, তোমাদের নামগুলো আমি বলবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে বলে দেব। তার এক আইডি থেকে লিখেছে মুখলিসুর রহমান আইডি থেকে মিথিলা আপু। এই তো তোমার নামটা বলে ফেললাম, আশা করছি তুমি খুশি হয়েছো। এই তো আজকের মতো এই নামগুলি বললাম। তা আমি আপনাদের নামগুলো বলার সাথে সাথে কিন্তু আমার অনেক কাজ শেষ হয়ে গিয়েছে। আমি বাহির থেকে এসে বাজারগুলো গুছিয়ে তারপর সুন্দরভাবে রেখে দিয়েছি। আর এখন আমি চলে এসেছি কিচেনে। আজকে কি রান্না করব সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি। আর আজকে আমি রান্না করব খাসির মাংস ভুনা করব আর করব করলা ভাজির সাথেও আমি রেগুলারই সবসময় করে থাকি। আমার ব্লগে আরও অনেকবার দেওয়া আছে। আর অনেক আপু ভাইয়ারা আমাকে বলেছো যে রাইস কুকারে আপু কীভাবে রাইস রান্না করো সেটা একটু শেয়ার করো। তো আজকে আমি দেখিয়ে দেবো যে রাইস কুকারে আমি কিভাবে ভাত রান্না করি। আসলে আমার অনেক ব্লগে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, যারা নতুন জয়েন করতেছো আপু ভাইয়ারা তারা কিন্তু বুঝতেছে না, সেজন্য আমি তাদের জন্য এই আজকের ব্লগটি বানাচ্ছি। আর আজকের লাস্টের ব্লগে কিন্তু শালীনও থাকছে। শালীন যখন বিকেলবেলা বাসায় এসেছে তখন তাকে একটু শ্যুট করেছিলাম আর কি। তো এখন আমি কুটা কাটাগুলো করে নিচ্ছি। আর এই কুটা কাটার মেইন অর্থ হলো, যেমন আমি কুটা কাটা করি এটা তো দেখানোর কোনো বিষয় না, আসলে দেখাচ্ছি। অনেক আপুরা আছে নতুন যে আমার ব্লগগুলো দেখে অনেক কাজ শিখে। অনেকে আছে যে কুটা কাটার দিক দিয়েও তেমন বেশি ভালো পারে না। তো আমি যদি এভাবে কুটা কাটা করি বা দেখাই তাহলে কিন্তু তাদের জন্য অনেক ইজি হয়। অনেক আপুরা আমাকে কমেন্ট করে যে তোমার কাছ থেকে দেখে অনেক কিছু শিখেছি, তোমার কাছ থেকে দেখে সংসারে কাজকর্ম করা শিখেছি। আরেক আপু বলেছে যে আমার হাজব্যান্ড আগে আমার খাবার খেতে তেমন বেশি পছন্দ করতো না, আর এখন তোমার রান্না দেখে আমি যখন রান্না করি তখন আমার হাজব্যান্ডও এখন আমার রান্না পছন্দ করে, খেতে ভালো লাগে। তো তখন এই কথাগুলো শুনতে কিন্তু আমার মানে কি বলবো, খুবই ভালো লাগে একদম। আমি মাঝে ভাবি যে ব্লগ করব না, ব্লগ করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তখন কিছু আপুদের কমেন্ট আসে যে আমি ব্লগ না দিয়ে থাকতে পারি না, আমার কাছে ভালো লাগে না। আর এখন আমার এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে আমি এখন ব্লগ রেগুলার আপলোড না দিলে আমার নিজের কাছেও ভালো লাগে না, মনে হয় যেন আমার একটা সংসারের একটা কাজ, এটা আমাকে এটা অবশ্যই করতেই হবে। আমার ফ্যামিলিকে আমি যেভাবে ভালোবাসি ঠিক সেইভাবে আমি আমার এই চ্যানেলটাকে ভালোবাসি, আমার ভিউয়ার্সদের সাবস্ক্রাইবারদের ঠিক তেমনভাবেই ভালোবাসি।
আর আমার এই চ্যানেলটি কিন্তু আমি বেশি দিন খুলিনি, মাত্র আমি খুলেছি 5 মাসে পড়েছে। 5 মাসে কিন্তু আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। তোমরা আমাকে অনেক উৎসাহ দিতেছো, অনেক ভালোবাসা দিচ্ছ। আসলে বলে বোঝানোর মতো নয়। তো এই তো আমার কুটাকাটা শেষ হয়ে গিয়েছে, ফাঁকে ফাঁকে আমি আরও অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে গিয়েছিলাম বাইরে যাওয়ার সময়, সেহেতু এখন কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। তারপর কিচেনটাকে ক্লিন করে নিব, যেহেতু গতকালকে আমি ভালোভাবে কিচেন ক্লিন করে নিয়েছি, তারপরও কিন্তু তেল তেল হয়ে যায়। আর এক আপু আমাকে বলেছে যে আপু আমার কিচেন, আমি 3 তলা বাড়িতে থাকি, 2 তলা আমার কিচেন, মানে কিভাবে যেন কমেন্টটা করেছে। তো ওই আপুর উদ্দেশ্যে বলবো যে আপু কীভাবে কি রান্নাঘর ক্লিন করবে। আপু আমি কিন্তু গতকাল ব্লগে দেখিয়ে দিয়েছি কিভাবে ক্লিন করবে। তুমি লেবুর পানি নিবে, ডিশ ওয়াশ নিবে, নিয়ে তাওয়ালটাকে ভালোভাবে চুবিয়ে তারপর প্রথমে একদম সাবান দিয়ে পুরো রান্নাঘরটাকে ডলে ডলে পরিষ্কার করে নিবে। তারপর সাদা পানি দিয়ে আস্তে আস্তে করে মুছে নেবে। যতক্ষণ না সাবানের পিছলা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ তুমি ভালোভাবে মুছে নেবে। দেখবে তোমার রান্নাঘর কিন্তু একদম ঝকঝকে আর চকচকে হয়ে যাবে। আর এখন আমি আমার রান্নার কাটা শেষ করে তারপর হাতে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ ফাঁকে ফাঁকে একটু করে নিতে হয়। যখন সকালবেলা একটু বাইরে যাবে, একটু হাঁটতে যাই, তখন কিন্তু লেট হয়ে যায় আমার সংসারের কাজগুলো করার আর কি। তাই ফাঁকে ফাঁকে করে নিচ্ছি, রান্নার কাজগুলো করে নিচ্ছি আর এদিকে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। কারণ বাচ্চারা চলে আসবে, ওরা তো 4টার দিকে বাসায় চলে আসে। ওরা বাসায় আসার আগেই কিন্তু আমি আমার রুমটাকে ক্লিন করে নিই। আর আজকে বাহিরেও খুব ময়লা হয়েছিল, সেগুলো একটু ঝাড়ু দিয়ে দিয়েছি। আজকে ভাবছি একটু ধুয়ে দিব, মানে ক্লিন করব সাবান দিয়ে। কিন্তু যদি আমার হাতে সময় থাকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি সময় না থাকে তাহলে শেয়ার করব না। আর এই তো সেই আপু আর ভাইয়াদের জন্য কিভাবে আমি রাইস কুকারে ভাত রান্না করি। এটা হচ্ছে আমার সিদ্ধ চাল। এই সিদ্ধ চালটা অনেকেই বলেছে যে কোথা থেকে আমি কিনেছি। এটা যে কোনো মার্কেটে যেয়ে তোমরা বললেই হবে যে সিদ্ধ চাল, এদেশি ভাষায় এটাকে বলে ব্রাস রুবুস, মানে সিদ্ধ চাল আর কি। এটা যে বললেই তোমাদেরকে দিয়ে দিবে। ইন্ডিয়ান যে কোনো শপ থেকে কিনে নিতে পারো। আর এটা হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করার নিয়মটা হলো এরকম: যখন তুমি দেখবে চিকন চাল তখন পানির পরিমাণটা কম লাগবে, যখন দেখবে মোটা চাল তখন পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তা আমি এখানে 2 পট চাল নিয়েছি। 2 পট চালের মধ্যে আমি 2 কোর পানি দিয়ে দিব। যেহেতু আমার চালটা মোটা সেই জন্য আমি 2 কোর পানি দিচ্ছি। 2 কোরের চেয়ে একটু কম দিয়ে দিব। তারপর তোমাদের যখন দেখবে তোমরা 1 পট পানি দিয়েছো তখন 1 কোরের চেয়ে একটু কম পানি দিয়ে দিবে, কারণ চাউলের উপর হচ্ছে নির্ভর করে পানি। আমি চাউল বেশি দিলে পানিটাও বেশি লাগবে। যেহেতু আমি এখানে 2 পট চাল নিয়েছি, 2 পট চাল হচ্ছে আমাদের আধা কেজি। আধা কেজি চালের মধ্যে আমি দিয়েছি 2 কোর। 2 কোরে কিন্তু আমার ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে, একদম পোলাওর মতো দেখতে হবে চালটা। তো আমার এখন রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিচ্ছি, কিভাবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রাইস কুকার বসানোর নিয়ম হলো যে কোনো সময় কিন্তু শর্ট খেতে পারো। যখন রাইস কুকারে ভাত বসাবে তখন কিন্তু কুকারের এই বাটিটার মধ্যে কিন্তু কিছুতেই পানি লেগে থাকতে পারবে না। ভালোভাবে শুকনো একটি তাওয়াল দিয়ে সুন্দরভাবে মুছে নিতে হবে। যতক্ষণ না একদম শুকনা হবে ততক্ষণ তুমি এটা কিছুতেই দিবে না, দিলে কিন্তু শর্ট খেতে পারো, সেটা আর কি বলে দিলাম। আমিও আরও অনেকবার শর্ট খেয়েছি, কিন্তু কিছু করার নাই। আমাদের বাসার কেউই রাইস কুকার ছাড়া একদমই ভাত খেতে পারে না। আমি সব সময় রাইস কুকারে ভাত রান্না করতে হয়। যখন আমি বাংলাদেশে যাই বা কারো বাসায় বেড়াতে যাই তখনও কিন্তু আমি বলে দিই যে রাইস কুকারে ভাত রান্না করার জন্য, তা না হলে আমার বাচ্চারা খেতে পারবে না। তো ঠিক ওরকমই করে আমার কাজিনরা যখন ওদের বাসায় যায় তখন ওরা কল করে বলে দিবে যে আমরা রাইস কুকারে ভাত রান্না করেছি বা পোলাও রান্না করেছি। রাইস কুকারে পোলাও রান্না করলেও কিন্তু অনেক সুন্দর হয়, একদম ঝরঝরা হয়। আমি অনেকবার করেছি। তবে খিচুড়িটা আমি বেশিরভাগই গ্যাসের চুলায় করি, কারণ আমার কাছে ভালো লাগে। রাইস কুকারে করলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো আমি রাইস কুকারে কীভাবে পোলাও রান্না করি একদিন ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ইউটিউবে আমি প্রথম এসেছি তখন আমি বলেছিলাম যে আমি যখন ইউটিউব চ্যানেলটা আমার সাকসেস হবে বা সাপোর্ট হবে, তখন আমি ইউটিউব থেকে যখন প্রথম টাকা পাবো তখন আমার ইচ্ছা আমি এতিম বাচ্চাদেরকে খাওয়াবো। তো আমি এখনও টাকা পাইনি, পাবো ইনশাল্লাহ। যখন আমি টাকা পাবো তখন আমি এতিম বাচ্চাদেরকে খাওয়াবো, সেটা হচ্ছে আমার মনের আশা, প্রথম টাকা দিয়ে। তা আমি সেটা এদেশে করব না, যখন আমি বাংলাদেশে যাব তখন করব। তো সেই ব্লগটাও আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমার এই মনের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো কথা বলে আপনাদের সঙ্গে আমার কাজও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে খাসির মাংসের মধ্যে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালোভাবে মেখে ঢেকে রেখে দিয়েছি। আর এই রেসিপিগুলো যারা দেখতে চাও তারা কিন্তু আমার অন্য ব্লগগুলো চেক করে নিতে পারো।
আমি কিভাবে হাত দিয়ে মাখিয়ে মাংসটা রান্না করি। এভাবে মাংসটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর মাংসর মধ্যে যে তেল ছিল সেই তেলগুলো কিন্তু আমি টেনে টেনে ফেলে দিয়েছি। মাঝে মধ্যে আমি সিদ্ধ করে রান্না করি, তবে আমার কাছে এভাবে করলেই বেশি ভালো লাগে মাংসটা খেতে। আর এমনিতে সিদ্ধ করে রান্না করলে কিন্তু মাংসটা তেমন বেশি স্বাদ হয় না, সেজন্য আমি এভাবেই বসাই। তো এক চুলায় আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় বসিয়ে দিয়েছি করলা ভাজিটা। করলা ভাজির মধ্যে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি, কারণ করলা ভাজিতে রসুন আর পেঁয়াজ বেশি দিলে কিন্তু খেতে তিতে লাগে না। তো অনেক সময় দেখি অনেকে বলে যে আপু আমার হাতের করলা অনেক তিতা হয়, খেতে ভালো লাগে না। তো তাদের উদ্দেশ্যে বলবো সেই আপুদের যে আপুরা তোমরা যখন করলাটা ভাজি করবে তখন তোমরা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, আর পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিবে। আর ঝালটা তোমাদের উপর। তো এমনিতেই করলে কিন্তু করলাটা তেমন বেশি তিতা হবে না। তো এইভাবে আমি যেভাবে করতেছি ঠিক এভাবে ট্রাই করে দেখো, তিতা হবে না। এভাবে রান্না করলে কিন্তু করলা খুবই মজা হয়। আর করলা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। আমি প্রায় করলা ভাজি করে থাকি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মাঝে মধ্যে কিন্তু আমি করলা জুস করেও খাই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেটা কিন্তু রেগুলার খাওয়া যাবে না, মাঝে মধ্যে এটা খেয়ে করলা জুস খেলে কিন্তু অনেক ওয়েট লস হয়। আমি অনেকবার খেয়ে দেখেছি, আমার অনেক ওয়েট লস হয়েছে। খুবই মানে কঠিন খাওয়া এটা, একদম তিতে, খালি পেটে খেয়েছিলাম আমি, তখন আমার অনেক উপকার হয়েছে। আমি মাঝে মধ্যে খেয়ে থাকি এখনও, কিন্তু রেগুলার খাই না। তো এই তো এখন আমার মাংসটা বলক এসে গিয়েছে, আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে তারপর আমি ঢেকে দেব, 2-3 মিনিট পর পর মাংসটাকে নেড়ে ঢেকে দেবো। আর আমার এই মাংসটা যখন বসিয়েছি পুরো বাড়িতে খুব সুন্দর একটা গ্রান আসছিল, খুবই ভালো লাগতেছে। আর আশেপাশে আমি যখন রান্না করি, রান্নাটা বসিয়ে তারপর আশেপাশের আন্টিরা আছে, ওনারাও কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে তুমি আজকে কি রান্না করেছো। তখন ওরাও খুব খুশি হয়, আমার কাছ থেকে নিয়ে খায়। মাঝে মধ্যে আমি যখন রান্না করি তখন ওদেরকে দিই। তা আমি একবার আন্টিকে দিয়েছিলাম ফিশ কারি, আর দিয়েছিলাম আমার বাগানের সবজি যে ভেন্ডি ভাজি কীভাবে করেছি। ও খেয়েছে, খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, যে তো ইন্ডিয়ান রান্না খেতে অনেক ভালো লাগে। ও আমাকে বলে আমি নাকি ইন্ডিয়ান, আমি বাংলাদেশি। ওনারা কেউই বিশ্বাস করে না, এদেশি যে কোনো লোকেরাই আমাকে বিশ্বাস করে না আমি যখন বলি আমি বাংলাদেশি। আমাকে নাকি দেখতে সৌদি আরবের মতো লাগে, বলে তোমাকে তো বোঝা যায় না। সৌদি আরব বলে বেশি, আর কি পাকিস্তানি। আমার বাচ্চাদেরকে বলবে বেশিরভাগ সৌদি আরবের বাচ্চাদের মতো লাগে, আর তোমাকে দেখতে পাকিস্তানের মতো লাগে, কিন্তু বাংলাদেশি ফ্যামিলি আমরা কেউই বিশ্বাস করে না। তো এই তো এখন আমার খাসির মাংসটা রান্না হয়ে গিয়েছে, খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। খুবই সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু অসংখ্য টেস্ট হয়েছে। এটা আমি কিভাবে করেছি তোমরা অবশ্য দেখেছো, যাদের ভালো লাগছে তারা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর অনেকেই আমাকে সাপোর্ট করতেছো আমার কুকিং চ্যানেলে, সেটাও কিন্তু আমি অনেক খুশি তোমাদের ওপর যে তোমরা আমাকে এত সাপোর্ট করতেছো ব্লগ চ্যানেল দিয়ে, তারপর কুকিং চ্যানেল দিয়ে। তাই তো এখন আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আর এখন আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন রান্নার পরে তোমরা যারা রান্না করো, রান্নাঘরটা কিন্তু তাওয়ালের মধ্যে সাবান নিয়ে তারপরে এভাবে মুছে নিবে, একদমই বুঝতেই পারবে না যে তোমার রান্নাঘরে তুমি রান্না করেছো। রান্নাঘরটা খুব ক্লিন থাকবে। তো রান্নার পরে এখন আমি রান্নাঘরটাকে খুবই সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, তো ধুয়ে মুছে নিয়েছি সব সময়ের মতো আর কি। তো আমার রান্না বাড়া শেষ, ঘর গোছানো শেষ হয়ে গিয়েছে। আর শালীন স্কুল থেকে চলে এসেছে, ওকে গোসল করিয়ে তারপর রেডি করে দিয়েছি। ওর আপু দাদা গোসল করে এসেছে, এখন সবাইকে আমি দুপুরে লাঞ্চটা বেড়ে দিচ্ছি খাওয়ার জন্য। আর শালীন দুষ্টুমি করতেছে যে আমার এই গাড়িটা দেখাও, আমি কি দিয়ে খেলা করতেছি। ও সব সময় যখন দুষ্টুমি করে তখন কিন্তু ওগুলো একটু মানে দেখানোর চেষ্টা করে যে আম্মু এটা একটু দেখাও, ওইটা একটু দেখাও। ও খুবই আনন্দ পায় আন্টি মামাদের সঙ্গে। যখন আমি কমেন্টগুলো পড়ি ওর কাছে আমি বলি মাঝে মধ্যে, তখন ও বলে যে তুমি কাদের নামগুলো বলতেছো। তো আমি বলতেছি এই যে তোমার মামা এটা লিখেছে, তোমার আন্টি এটা লিখেছে, তোমার নাম লিখেছে। তখন ও কিন্তু খুব খুশি হয়। তো এখন আমি একটা কমলা কেটে নিয়েছি, বসে বসে কমলা খাচ্ছি। আর ওর আব্বু কিছু পাপাডাম ভেজে নিচ্ছে রান্নাঘরে, কারণ সবসময় ভাত খাওয়ার সময় আমার বাচ্চারা এই পাপাডামটা খেতে খুবই পছন্দ করে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওর আব্বু কিন্তু অনেক কাজে আমাকে হেল্প করে, কিন্তু হেল্প না করলে কিন্তু কিছুতেই আমি এগোতে পারতাম না, কারণ আমার সংসারে কিন্তু অনেক কাজ। আমরা যারা বাহির দেশে থাকি তারা কিন্তু নিজেদের কাজগুলো নিজেরাই করতে হয় বেশি। একটা সংসারে কিন্তু অনেক কাজ, যে নারীরা কাজ করে তারাই কিন্তু অবশ্য বুঝে। আমি বলবো যারা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরই কাজ বেশি, যারা পরিষ্কার না থাকে তাদের তো আর কাজ নেই। যেমন আমি আগে থেকে এই পরিষ্কার থেকে অভ্যাস হয়ে গিয়েছে, সেই জন্য এখন আর নোংরা থাকতে পারি না। তো এই তো এখন আমি সবাইকে বেড়ে দিচ্ছি খাবারগুলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।